জয়ের পথে সঙ্গে সুজয়। Trust your intuition. Trust your intuition. Your intuition is your guidance. Your intuition is your guidance. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয় আজকে 454তম ইজ এ 454th এপিসোড, 454 সপ্তাহ। আজকে সপ্তাহ ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট পরে আপনাদের বলবো। আজকে 454তম সপ্তাহে আমার অতিথি বিশিষ্ট চিত্র সাংবাদিক জয়ন্ত শাহ। নমস্কার জয়ন্তবাবু, থ্যাংকস ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেব আমাদের সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি, দ্য হোল ওয়ার্ল্ড, যারা হয় হাই নিউজে, সোশ্যাল হ্যান্ডেলে, কিংবা আমার অর্থাৎ প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের সোশ্যাল হ্যান্ডেলে, কিংবা যে কোনো জায়গায় যে কোনো শেয়ার থেকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টা, যে কোনো থাকে জয়ের পথের সঙ্গে সুজয়কে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখোমুখি চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 সেভারেন্স ফার্স্ট রুল, হ্যাভ এ ভিশন অর এ ড্রিম। তাহলে স্বপ্ন দেখতে হবে, তাহলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সো অল অফ আস শুড হ্যাভ এ ড্রিম অ্যান্ড এ ভিশন টু অ্যাচিভ দ্য সেম। দি সেকেন্ড রুল ইজ স্টপ কেয়ারিং অ্যাবাউট দ্য ওপিনিয়ন অফ আদার্স। অন্যকে কি বললো, লিভ ইট হাই। নিজের কি ফোকাস, নিজের কোথায় যাওয়ার ইচ্ছা, নিজের কোথায় যাওয়ার আমরা ঠিক করেছি, দ্যাট উই হ্যাভ টু স্টিক টু। দি থার্ড রুল অফ সাকসেস, ভীষণ ক্লিশে, শুনতে বলবো মনে হয় বারবার একই কথা, বাট দিস ইজ অ্যাজ ট্রু অ্যাজ দি আর্থ। That's hard work, hard work. As a management professor, I keep on saying that success comprises of hard work and luck, but harder you work, luckier you are. The fourth rule of success, improvement is always possible. বলছে প্রত্যেক দিনের আমি আর আগামী দিনের আমি যদি প্রত্যেক দিনের আমি চেয়ে ডেল্টা এক্সও ইমপ্রুভ করে, then sky is the limit. The fifth rule of success, don't fear failure. জীবনের চলার পথ কণ্টকময়। Life is not a bed of roses. আমরা পড়ে যাবো, and I define success as how many times we get back when we fall. সুতরাং don't fear failure, but have the guts to rise up and go again. The sixth rule of success, cultivate selflessness. নিজের জন্য করার চেয়ে যদি একটু অন্যের জন্য করা যায়, দেখবেন অনেক আনন্দ, অনেক আশীর্বাদ। সুতরাং ট্রাই দ্য হ্যাবিট। আর এতে সবই কি বলে, আমি বলি না, থটস, অ্যাকশন, হ্যাবিটস, ক্যারেক্টার, ডেস্টিনি। ইফ হ্যাবিটস আসে, তাহলে ক্যারেক্টারটা তাই আসবে, অ্যান্ড ইউ উইল গেট ব্যাক 1000 times in return if you do for others. The seventh and the last rule, সাপ্তাহিক সাফল্যের আজকে সপ্তাহ এবং শেষ রুল, অলওয়েজ গিভ এভরিথিং ইউ হ্যাভ গট। যদি কিছু পেতে চাই, বলে না সারা জান্নাত জুড় দেতা হয়। সারা জগতের যা ফোর্স, ইউ গিভ ইট, যে আমার মধ্যে আছে ততটা যদি দিই, তাহলে আমি যা চাইছি নিশ্চয়ই পাবো। চলে আসবে প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আজকে আমার অতিথি জয়ন্ত শাহ, ইজ এ ফটো অ্যান্ড ভিডিও জার্নালিস্ট based in Eastern India, Kolkata, experienced photojournalist for 36 years, working on multimedia, video stories and documentaries for the last 10 years, directed documentary Silent Killer on arsenic contamination produced by Films Division, have covered major political and environmental issues in India and abroad, which includes Babri Masjid demolition, 92 সালের riot, Operation Rhino, Assam, Gorkhaland movement, Bhuj earthquake, LOC Kargil, Afghanistan, tsunami, flood in Bangladesh, mass movement in Nepal, Mumbai terror attack. He has also worked as a photo and video journalist both in Parliament election 2019 at Amethi, Varanasi, Super Cyclone Naila, Amphan, Bulbul, Yes, and COVID-19 in Kolkata, covered 41 odd international cricket matches and 20 test matches as a Reuters staff photographer, experienced in team building and good communication network throughout the country. 21 থেকে 24 সাল অবধি উনি কনসালটেন্ট ফটোগ্রাফার BCCL টাইমস অফ ইন্ডিয়া, এই সময় 11 থেকে 21 স্পেশাল ফটোগ্রাফার BCCL টাইমস অফ ইন্ডিয়া, এই সময় 2010 ফটো ম্যানেজার দিল্লি কমনওয়েলথ, 98 থেকে 2009 স্টাফ ফটোগ্রাফার রয়টার্স, 87 থেকে 97 স্টাফ ফটোগ্রাফার বেঙ্গলি ভার্নাকুলার বর্তমান পত্রিকা। And achievements, honorable mention at Olympus International Photo Contest 1986, Nikon International Second Prize winner 2003, Humanity Photo Award China Documentary Session 2006, winner on WHO Photo Contest 2007, 2000 bronze medal at 32nd Zagreb Salon International Photo Contest, blue ribbon in Doprao Transport 2008 International Photo Contest,
Classroom winner from Dance Studio by Life magazine. Photographs selected to exhibit at 50th National Lalitika 2006-9. Commendation Award on National Photo Contest by Photo Division 2017. Photo series exhibited on 50/50 photo exhibition at Birla Academy of Art and Culture, curator John ML. 2012 directed Silent Killer, commissioned by Films Division. Works have been published in Life, Time, Asian Photography, International Herald Tribune, Washington Post, Boston Globe. Organized solo and group exhibition and directed documentary independently. Is a graduate from Calcutta University. Has done a basic photo course at Chayapath. Reuters Foundation workshop on photojournalism, has hostile environment and workshop at UK London, and 2009 filmmaking workshop at Chitrabani. So this is all about it. দেখেন ক্যামেরার পেছনে যাদের থাকে তাদের কিন্তু আমরা দেখতে পাই না, কত কাজ, কত অ্যাওয়ার্ড, কত স্টাফ, অ্যান্ড উই ডু নট নো দেম বিকজ তাদের জন্য ক্যামেরা ধরার লোক বোধহয় কেউ থাকে না। সো আই ফিল ব্লেসেড যে আমি ক্যামেরার সামনে জয়ন্তবাবুকে নিয়ে আসতে পেরেছি। এবার চলে যাব প্রশ্ন উত্তরে। জয়ন্তবাবু, আপনার তো সম্বন্ধে যেটুকুনি জোগাড় করতে পেরেছিলাম বললাম, আর সেটা বললাম যে ক্যামেরার পেছনে থাকলে বোধহয় মানুষের মুখটাকে মানে যে এত 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 সাল ধরে 36 বছর ধরে লোককে নানান, আপনি আমফান থেকে আলা থেকে দেশ থেকে বিদেশ থেকে করেছেন, কত ক্রিকেট ম্যাচ, ক্রিকেট তো মানে আমাদের মানে বেস্ট মোস্ট ফেভারিট গেম, কিন্তু আপনার চেনে কিন্তু খুব লোক, আমি চিনতাম না। আমি আমার যে কনসালটেন্ট পিয়ার দীপাঞ্জনের, এটা আমার সৌভাগ্য, আমাকে অনেকগুলো দিয়েছিল, আমি বললাম না এরকম লোক আমি পাইনি। সুতরাং 454 অনেক সপ্তাহ তো মানে অনেক না, আপনাদের আমি দেখেছি, খুব ভালো লাগে আপনার এটা, আপনি খুব অনেস্টলি করেন এটা, এবং ভালো লাগলো আপনি যে কথাগুলো বললেন। একদম এই প্রোগ্রামটা আমি আউট অফ মাই প্যাশন করে, এক্স্যাক্টলি আমার মনে হলো তাই, প্রফেশন আমার ভালো লাগে। আমি প্রথম করতে শুরু করেছিলাম, ভেবেছিলাম 25টা এপিসোড ভালো, আজকে 454। একটু ছোটবেলার কথা যদি বলেন। দেখুন, আমি ছোটবেলায় খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি। আমাদের একটা ছোট ব্যবসা ছিল, সেটা ধরুন ইটস এ কনফেকশনারি বিজনেস। তো আমার বাবা একদম হার্ডকোর বিজনেসম্যান, আমি বাড়ির এক ছেলে 3 বোন। এবার প্রথম দিকে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো, ঠিক তার আগে আমি একদম কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, কলকাতাতেই আমার জন্ম, উত্তর কলকাতা, একদম বিরন স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, ওখানে থাকতাম, আমরা ভাড়া থাকতাম। এবং সেখানে ধরুন আমার বাবার বিজনেস ছিল সাতুর বাজারেই। এবার একদম বুঝতেই পারছেন, খুব মানে সাধারণ বিজনেসম্যানের ছেলে, এবং হঠাৎ যখন এই ফটোগ্রাফিতে আমার নেশা আসে, অ্যাকচুয়ালি নেশাটা আসে এইভাবে। স্কুল কোথা থেকে? স্কুল আমার প্রথমে স্কটিশ, তারপরে আমি রামকৃষ্ণ মিশন পড়েছি কামপুকুরে, তারপরে পাস আউট করেছি কেশব একাডেমি থেকে। আর কলেজ কোথা থেকে? কলেজ বিদ্যাসাগর কলেজ। তো কলেজ, স্কুল কলেজ যখন পড়ছেন ব্যবসা করবেন বলেই করছিলেন? না, একদমই না। আমার বাবা আমাকে নিয়ে, আমার বাবার খুব বেড়াতে যাওয়ার শখ ছিল। তো আমার বাবা ওই ইনফ্রাস্ট্রাকচারে প্রায় ধরুন সারা ভারতবর্ষে ঘুরিয়েছিলেন আমাদেরকে। লাস্ট যেটা যাই, তখন আমরা যাই কাশ্মীর, এবং আমার বাবার জন্মদিনে আমাকে প্রত্যেকটা একটা উপহার দিতেন। তো আমি সেই বছর বাবাকে বায়না করলাম যে আমি একটা ক্যামেরা চাই। কত বয়স তখন? আমার বয়স কত, আমি মাধ্যমিক পরীক্ষা দিইনি, এই 8-9 হবে, 9-এর এন্ড হবে, 13-14 বছর। হ্যাঁ, তখন বাবা কিন্তু আমাকে তখন ক্লিক 4 ক্যামেরা কিনে দেয় একটা, এবং সেই ক্লিক 4 ক্যামেরা পেয়ে আমি যেন মনে হয় যেন একটা কি পেয়েছি আর কি। আমার পরিবারে আমার কাকা টাকারা মানে মানে তারা ছবি টবি তুলতো, মানে আমার ধরুন অন্নপ্রাশনের ছবি, না সবাই একটা অ্যামেচার মানে, এবং ফটোগ্রাফিটা তখন একটা বড় লোকদেরই তখনও ব্যাপার ছিল। আমি যে ছেলের কথা বলছি তখন ফটোগ্রাফিটা সাধারণ লোকের ছিল না। এবার আমার বাবা আমাকে 1 টাকা করে টিফিনের জন্য দিতেন সেই সময়, আমি সেই পয়সাটা খেতাম না, আমি ওটাকে জমিয়ে ফিল্ম কিনতাম। কারণ তখন একটা ফিল্মের দাম ছিল 10 থেকে 12 টাকা, হ্যাঁ 120 সাইজের ফিল্ম, যেহেতু আমি ওই ক্যামেরাটা পেয়েছিলাম। এবার কাশ্মীর বেড়াতে গিয়ে 3-4 রোল ছবি তুললাম, ছবিগুলো বেশ ভালো হলো, খুব আনন্দ হলো, তার মানে তো আমি ছবি তুলতে পারছি। এইবার আমার মাথায় হঠাৎ খেয়াল জাগলো যে আমি ফটোগ্রাফি করব। সে খেয়াল জাগার কারণ একটা আছে, তখন আমার বাবা চাইতেন আমি ব্যবসায় বসি, যেহেতু একটা বিজনেস আছে, এবং একদম অনেক বিজনেস মধ্যবিত্ত পরিবারে যা হয়, লোক প্রয়োজন হয়, মানে এই ধরনের পারিবারিক ব্যবসায় না নিজের লোক প্রয়োজন হয়, কারণ তা না চুরি চামারি হবে। আমার বাবাও চাইতো যে নিজের ছেলের, কিন্তু আমার ভালো লাগতো না। আমার মায়ের কাছে আমি প্রশ্রয় পেতাম, আমার মা আমাকে ভীষণ হেল্প করেছে, কারণ মা চাইতো না যে আমি ওই ব্যবসায় বেরোই। তখন আমি ঠিক করলাম কি করব, বাবার সঙ্গে এই নিয়ে একটু মনোমালিন্য হতো অল্প স্বল্প।
এইবার আমি হঠাৎ একদিন স্কটিশ স্কুলে যেহেতু পড়তাম এবং তার অপোজিট একটা স্টুডিও ছিল, তার নাম এসডেকো, প্রায় 100 বছরের পুরনো স্টুডিও। সেখানে দেখি এক বৃদ্ধ ভদ্রলোক বিশাল বড় একটা ডিশে ছবি ধুচ্ছে, মানে একটা ফুটপাতে দাঁড়িয়ে, এবং সে পেরেই উঠছে না। আমার তখন ফটোগ্রাফিটা নেশার মতো ভাবছি কে আমার শেখাবে, কারণ তখন কিন্তু কোনো আজকে যেমন এত স্কুল কলেজ ফটোগ্রাফির তখন ছিল না। তাই ভদ্রলোককে একটু সাহায্য করলাম, যে বয়স্ক ভদ্রলোক দেখে আমাকে খুব মানে ভালো লাগলো, যে ওই কারণ ফটোগ্রাফি যেই কাজটা কেমিক্যালে শেখালেন, যেহেতু টাইম কম সেজন্য না, আমি বলছি না, উনি শেখার দিক। ওনার ছেলে তখন প্রেস ফটোগ্রাফি করতেন, তো মানে ফ্রিল্যান্সিং করতেন। আজকাল বর্তমান সবাই বেরিয়েছে ভাই, আমাকে তখন বললো ওর সঙ্গে যোগাযোগ করো, কারণ আমার যে খিদেটা সেটা ও হেল্প করতে পারবে, উনি পারবেন না। তো একটু ছোট করে বলি, তারপরে ওর সঙ্গে যোগাযোগ। এবারে ওই জায়গাটা যেখানে, ওখানে কিন্তু প্রচুর লোকজন, সাহিত্যিকরা আসতো এবং অনেক ফটোগ্রাফাররা আসতো, মানে একটা অদ্ভুত হাব ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমি কাজ করতে করতে ফ্রিল্যান্সিং শুরু করলাম। আমার মনে আছে প্রথম যখন আমার ছবি ছাপা হয় আজকাল তখন ফ্রিল্যান্সিং এর বড় জায়গা ছিল, অনেক ফ্রিল্যান্সার ছবি দিত। আমার বাবাকে কাগজটা দেখিয়েছি, দেখো আমার নাম বেরিয়ে ছবি, বাবা ছুঁয়ে ফেলে দিয়েছিল, কত পয়সা পেয়েছো। স্টিল আই রিমেম্বার যে বাবা তখন আমার মনে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমার জেদ চেপে গেছিল, আমি প্রমাণ করি আমি করবই। আচ্ছা, এই যে বেসিক্যালি আপনি গ্র্যাজুয়েশনে কমপ্লিট করেছেন, বেসিক পড়াশোনার কি একটা ইনফ্লুয়েন্স ছিল তার? অবশ্যই। আমি মনে করি, দেখুন ফটোগ্রাফিতে আর্টস অ্যান্ড সায়েন্স, আপনি যদি পড়াশোনা না করেন আপনি ভাবতে পারবেন না, ক্রিয়েটিভিটিটা আসবে না। আমি দেখেছি, এবং আমি আপনাকে জিজ্ঞেস করলাম বলছি, আমি তো আপনি জানেন অনেক দিন ধরে 17 বছর ধরে প্রায় টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর ছিল, এবং তো আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা, এখন তো এক ছেলে এক মেয়ে, সবাই ভাবে প্যাশন ফলো করবো। তো আমি সবাইকে বলি, দেখ আমি এত ইন্টারভিউ নিই এত সফল মানুষদের, সবাই বলে বেসিক পড়াশোনাটা খুব দরকার, গ্র্যাজুয়েশনটা করে নে, তারপর আমরা প্রথমার্ধ দেখুন শেষে চলে এসেছি। আমি আপনার একটা ম্যান্ডেটরি প্রশ্ন করি, আমাদের হাই নিউজের একটা ওটিটিও আছে হাই নেক্সট বলে, তাতে আমরা সেগুলো দেখাই, এবং সেটা হচ্ছে যে আমি বলি যে মুহূর্ত জীবন তৈরি করে, মোমেন্টস মেক এ ম্যান। যে মুহূর্ত চলে গেছে, মজা করে বলি যে 27 তলা আন্টিলা বাড়িতে থেকে মুকেশ আম্বানিও ফেরত পাবেন, একদম ঠিকই বলেন। সেই মুহূর্ত, কোনো একটা মুহূর্ত, আপনার একটা দীর্ঘ পথ, 36 বছরের পথ, আমরা প্রার্থনা করি আপনার আগামী দিনও খুব যেন সুস্থ থাকেন, ভালো কাজ করেন, আরো ভালো কাজ করেন। কিন্তু এই অবধি জীবনে কোনো মুহূর্ত যেটা আপনি সারা জীবনের জন্য মনে থাকে, একটা মুহূর্ত কিংবা কাপল অফ মোমেন্টস কিংবা 2-4টে মোমেন্ট, মুহূর্ত, মানে আমার মনের মতো মুহূর্ত যেটা আমার মনে হয়েছে, হ্যাঁ এরকম। দেখুন, একটা ফটো জার্নালিস্টের জীবন না অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে হয়। যদি আমি খুব দুঃখের মুহূর্তের কথা বলি, বারিপদাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি সবে রয়টার্সে জয়েন করেছি। তো রয়টার্স থেকে ফোন করে বললো যে তুমি চলে যাও, কারণ ওদের তো যেহেতু খুব মানে ইনসিডেন্টাল কাভারটা ভীষণ প্রয়োজন হয় ফরেন্সে। আমি গিয়ে দেখি যে ওখানে পুরো প্রায় 300-400 জন মারা যায়, পুড়ে চেনা যাচ্ছে না। আমি যখন ফিরে আসছি দেখি আমি আজও আমার মনে করলে কষ্ট পাই, মানে একদম যারা ধর্মীয় একটা অনুষ্ঠান ছিল, একজন মহিলা, ইয়াং মহিলা, তার ছোট্ট বাচ্চা, সে কাঁদছে এবং সে আমার জামাটা ধরেছে, কারণ সে বুঝতে পারছে না, তার বাবাকে খুঁজে পাচ্ছে না, সে কি করবে। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি জানি যে ওই যে বডিগুলোর যে অবস্থা আমি দেখে এসেছি, এবং সে জানে না তাকে সাহায্য করার কেউ নেই। আমি লাইফে এই মুহূর্তে ভুলতে পারিনি আজও, আমার মনে হয় বারবার। আমার মনে হয় এটাই আপনার জীবনের, আমার বারবার মনে হয়, আমি যখন ভাবি, যখন আমি কেঁদে ফেলি মনের মধ্যে। কিন্তু ওই মুহূর্তটা যে আমি হেল্পলেস। আর ধরুন বেশ কিছু খেলার, আমি ক্রিকেট কাভার করেছি। আমি যখন কাভার করতাম, সৌরভ গাঙ্গুলি মাঠে একদম নাম্বার 1। তো দিল্লিতে সৌরভ তখন সবের আনন্দে ফিরে এসছে, ওই ম্যাচটা জামা উড়িয়েছিল। তো সৌরভের অনেক ছবি তুলেছি, পাকিস্তানকে হারাচ্ছে, ওই যে মুহূর্ত, ওরা আলাদা আনন্দ। আমরা চলে এসেছি প্রথমে একদম শেষে, দেখেছি মুহূর্ত 454তম এপিসোড, 450-এর ওপর অতিথি, সবার মুহূর্ত কিন্তু ডিফারেন্ট। বিরতিতে চলে যাব, তার আগে প্রত্যেক দিনের মতো একটা গল্প বলবো। আজকে গল্প বলবো একটা চৌর্যবৃত্তি করা লোকের, মানে বাংলায় বলে যাকে একটা চোরের গল্প। একজন ভদ্রলোক চুরি করতেন এবং তার ছেলেও চুরি করতেন। তা যখন সেই যার বাবা চোর, যেটি তার যখন যাওয়ার সময় চলে হয়ে যাচ্ছে,
মানে when he is leaving his mortal body তার ছেলেকে দুটো উপদেশ দিয়ে গেলেন। বলে একটা বলল যে দেখো, চুরি করে ধরা পড়লে কোনোদিন স্বীকার করবে না চুরি করেছো, আর একটা হচ্ছে কোনো ধর্মীয় স্থানে কোনোদিন যাবে না, এই দুটো কিন্তু ফলো করবে অ্যান্ড সাকসেস ইজ ইয়ার্স। যা কথা যা বলা তাই কাজ, চুরি তো চলে করতে শুরু করলো, ছেলেটা চুরি করে যায়, ও ধরাও পড়ে না, কোনো ধর্মীয় স্থানেও যায় না। কিন্তু দিন তো সবার একরকম যায় না, সুতরাং একদিন হলো এমন একটা বড় বাড়িতে চুরি করতে গিয়ে চোরটা প্রায় ধরা পড়ে গেল। মানে যখন বেরিয়ে এসছে তাদের যারা সিকিউরিটি চেঞ্জ তারা তাড়া দিয়েছে এবং সেই তাড়াতে সে ধরে পড়েছে, কিন্তু হাতে নাতে ধরতে পারেনি। তাই জন্য তারাকে করে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেছে। তা মালিক তো উত্তম মধ্যম, সে বলছে না আমি চুরি করি। কিন্তু ওনার একটা প্রিন্সিপাল ছিল যে চোর যতদিন না প্রমাণ করা যায় কিংবা নিজে স্বীকার করে চুরি করে, চোর কিংবা যেটা অপরাধ করবে তার তো আর কোনো শাস্তি হবে না। তো এবার সিকিউরিটিদের ওপর চোপড়াও যে তোমরা যে করে হোক ওকে স্বীকার করাও, বিকজ হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। তো চুরিটা করে মানে অনেক কিছু করে অনেক টিম তো তারা একটা সাইকোলজি স্টাডি করে বুঝলো যে ও যে ঈশ্বরকে মানে সেই ঈশ্বরের কাছে যদি করা যায় তাহলে, এবং সে একটা দেবীকে মানে যে একটা বাঘের ওপর চড়ে, সুতরাং তাকে যদি করা যায়, তাকে দিয়ে যদি করা যায়। সো অল দ্য স্টেজ ওয়াজ সেট, মানে প্রায় থিয়েটারের মতন একটা স্টেজ সেট করা হলো। একটা ঠগিনীকে ধরা হলো, সেই ঠগিনী সে ঈশ্বর সেজে, দেবী সেজে এসে সে নকল বাঘের ওপর এসে এর মধ্যে বলা হয়নি, ও যখন ওকে তাড়া দিচ্ছিল এই সিকিউরিটি, তখন ও একটা মন্দিরের মধ্যে ঢুকে যায়, যেটা ওর বাবা করতে পারবে। মন্দিরের মধ্যে ঢুকে যায় এবং কান একদম চেপে বসে থাকে। সেখানে একটা সৎনাম হচ্ছিল, সেখানে ও একদম সৎসাঙ্গ হচ্ছিল, হাতে কান চেপে যায়। কিন্তু ওর একটা কথা কানে ঢোকে যে ঈশ্বরের কোনো ছায়া হয় না, ঈশ্বর ডাজন্ট হ্যাভ আ। যাই হোক, এই কথাটা সামহাও এই একটা কথাই মনে ছিল এবং ওরা যখন ঠিক করলো, সিকিউরিটি যখন ঠিক করলো এবং সেই স্টেজ ঠিক করলো, মানে সে ঘরের মধ্যে সেটা ঠিক করলো, তখন এসো ভোর রাত্রির ঝড় ঝঞ্ঝা হচ্ছে কিংবা ঝড় ঝঞ্ঝা ক্রিয়েট করেছে। তো ছেলেটি দেখতে পেলো যে ছেলেটি দেখতে পেলো তার আরাধ্য দেবী সেখানে করেছে। তো আরাধ্য দেবী এবার জিজ্ঞেস করলো যে বাবা তুমি কি এরকম চুরি করেছো, তুমি অন্যায় করেছো? যখন জিজ্ঞেস করছে তখন সে মশাল ধরে আছে, তো আশেপাশের লোকেরা মশাল ধরে আছে যারা দেবীর সাথে আসছে। ও সেই দেবীর ছায়া দেখতে পেল, অ্যান্ড হি রিমেম্বার্ড যে বলেছিল ঈশ্বরের কোনো ছায়া হয় না। তখন বুঝলো যে আমাকে ফাঁসানোর জন্য একটা কিছু করেছে। বললো না দেবী, আমি তো করিনি, আমি যদি করলে তাহলে আপনিই জানতে পারতেন। কথাটা শুধু দেবী জানলেন না, সবাই জানলো, এবং দ্য ম্যান অফ প্রিন্সিপাল, দ্য ওনার অফ দ্য হাউস, লেট হিম ফ্রি। স্টোরি এন্ডস হিয়ার, মোরাল অফ দ্য স্টোরি, ঈশ্বরের সামান্য কথা শুনে যদি এরকম একটা বড় বিপদ থেকে কেউ রক্ষা পায়, তাহলে আমরা যদি সবসময় ঈশ্বরের নামে থাকি, উই উইল বি ব্লেসড। অদৃষ্টে যা আচার তো হবেই, কিন্তু উইল ব্লেসড টু দ্য মোস্ট। ব্লেসিংস উইল কাম ব্যাক টু আস ইফ উই মেক দ্য প্রেয়ার্স। চলে আসবে একটা ছোট্ট বরিতের পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজা। জয়ের পথে সঙ্গে সুজা, পথে সঙ্গে সুজা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজা। আজকে জয়ের পথে সঙ্গে সুজার স্পেশাল এপিসোড। কেন স্পেশাল পরে বলবো। আজকের আমার অতিথি বিশিষ্ট চিত্র সাংবাদিক জয়ন্ত শাহ। জয়ন্ত, আপনাকে বলি যে আপনাকে যারা চেনে, যে মহল চেনে, তারা আপনাকে ফটোগ্রাফার হিসেবেই চেনে। আমি বিশ্বাস করি যে ফ্যামিলি লাইফ ঠিক থাকলে প্রফেশনাল লাইফও খুব ভালো, পার্সোনাল। তো আপনি যদি একটু আপনার ক্লোজ, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, যে ক্লোজ ফ্যামিলি লাইফ শেয়ার করেন দর্শকদের সাথে, ইট হেল্প টু ক্রিয়েট আ কানেক্ট। আমাকেও ছোট পরিবার। আমার বাবা মারা গেছেন কিছুদিন আগে। আমার মা, তার এখন 82 বছর বয়স, আমার এক পুত্র, আমার স্ত্রী। এটা আমার ছোট পরিবার। আমার 3 বোন আছে, হ্যাঁ, তাদের প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে। এই কারণে, কারণ আমরা সবাই একসঙ্গে মনে করি, আমরা এক। তো সেটা আমাদের ছেলে এবছর MA করছে, আর ও একটু ফ্রিল্যান্সিং করে আমারই মতো, মাস্টার জার্নালিজমে ও ফটোগ্রাফি করে। ও ডয়েস বেল বলে একটা সংস্থা হয়ে ও ফ্রিল্যান্সিং করে, মাল্টিমিডিয়া জার্নালিজম করে। তো এই আমার ছোট পরিবার। ফটোগ্রাফি তো আপনার পেশা এবং নেশা। আপনার
হবি কি? আমি বলি যে আমার হবি এটাই। এটা হবি, আমি এটা জানি না, এটা হবি বলেই আমার আরো মানে অন্য কিছু মনে হয় না। বলে মানে দিস ইজ ভেরি রেয়ার, ভেরি ইউনিক। তার কারণ আমি বলি যে মানুষ তার যে মি টাইম, মানে একটা এই যে স্ট্রেস থাকে, স্ট্রেন থাকে, সেটার থেকে বেরোনোর জন্য কেউ গান শোনে, কেউ ছবি আঁকে। আমার এখানে 150তম এপিসোডে সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি অনেক তার পড়াশোনা করেছিলাম, কিন্তু এটা জানতাম না যে তার স্ট্রেস বাস্টার হচ্ছে ছবি আঁকা, মানে যখনই এখানে। তো সেইখানে আপনার তো মানে ইনফ্যাক্ট 454তম এপিসোডের মানে এটা তো ফার্স্ট যে বলছে তার প্রফেশনটাই এটাই আমার ভালো লাগে। দেখেছেন যে পেশা এবং নেশাও কিন্তু এক হয়, হয়তো রেয়ার, কিন্তু রেয়ার, এক্স্যাক্টলি। এবার চলে আসি আপনার ফটোগ্রাফি। আপনি আজকে নিয়ে এসেছেন দেখলাম বিভিন্ন ধরনের ক্যামেরা, বিভিন্ন ধরনের ফটোগ্রাফ। তো এইগুলোতে আপনি নিশ্চয়ই কিছু ইউ হ্যাভ আ স্টেটমেন্ট টু মেক। তাই আমি ধরাকথের বাইরে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছি, কিছু ছবি, কিছু ক্যামেরা দেখিয়ে আপনি কোনো একটা গল্প বলতে এসে সেই গল্পটা দেখুন। এটা আমি সময় খুব কম, হ্যাঁ আমি ছোট করেই বলছি। অ্যাকচুয়ালি আমি প্রথম মানুষ, যেহেতু আমি রয়টার্সে কাজ করতাম, কলকাতা শহরে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি, মানে প্রফেশনাল ডিজিটাল ক্যামেরা 2001 সালে। তখন সবে কার্গিল যুদ্ধ হয়ে গেছে, তখন যে কোনো কারণে আমাদেরকে দেওয়া হয়েছে। আমি কিন্তু 2001 থেকে, তার আগে পর্যন্ত ফিল্ম ফটোগ্রাফি করেছি, মানে রয়টার্সে জয়েন করে আমি কালার নেগেটিভে শ্যুট করতে হতো। এনিওয়ে আমি তারপরে ডিজিটালটা, পুরো ডিজিটাল জার্নি একদম 2019 মানে ঠিক কোভিডের আগে হঠাৎ করে আমার মনে হচ্ছে এই মোবাইল ফোনে ক্যামেরা, সবে ক্যামেরা, এতে কি হচ্ছে, এই যে কামিং প্রজন্ম তারা কিন্তু ফটোগ্রাফির এসেন্সটা ভুলে গেছে, হারিয়ে গেছে, এবং কোনোভাবেই কোনো রাস্তা নেই তাদেরকে। আমি কালকে কি প্রত্যেকে জনে বলতে শুনবে না? তখন আমি দেখলাম যে আমি নিজেকে চেঞ্জ করব। তো কিভাবে চেঞ্জ করব? আই ব্যাক টু অ্যানালগ। আমি তখন ঠিক করলাম অ্যানালগ। এবার অ্যানালগ মানে আমি আরো ব্যাক করে পারতাম আমার রিফ্লেক্ট বেশি ছবি তুলতে, আমি আরো পিছিয়ে যাব। আমি চলে এলাম কি এন্ড অফ 18th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 19th সেঞ্চুরিতে ফটোগ্রাফি যেভাবে হতো ঠিক সেইভাবেই আমি কাজটা শুরু করলাম। তখন যেভাবে ফটোগ্রাফি হতো, দিস ইজ কল্ড ওয়েট প্লেট কলোডিয়ান, মানে একটা গ্লাসে কলোডিয়ান বলে একটা কেমিক্যালকে দেওয়া হতো, সেটাকে সিলভার নাইট্রেটে ডুবিয়ে এবং সেটা লাইট সেন্সিটিভ করা হতো এবং সেই অবস্থাতেই ছবি তোলা হতো। এই যে রামকৃষ্ণ দেবের যা ছবি টবি সব কিন্তু ওই পদ্ধতিতেই তোলা। এইটা হচ্ছে সেরকম একটা জিনিস। এইটা আমি মার্কেট থেকে, রাস্তা থেকে খুঁজে পাই। তখন খুঁজে পাওয়ার পরে এই হচ্ছে, আমি এটা দেখাচ্ছি দর্শকদেরকে, মানে এটা একটা কভার, এইখানে নেগেটিভটা থাকতো, মানে গ্লাস থাকতো। আমি কি করলাম তখন, আমি কিন্তু সেই গ্লাস বা কলোডিয়ান কেমিক্যালগুলো এখন মার্কেটে পাওয়া খুব মুশকিল, কারণ বহুদিন তার মধ্যে বেশ কিছু কেমিক্যাল খুব মানে ভয়ঙ্কর বাজে কেমিক্যাল। আমি তখন প্রেস একদম সিলভার জিলোটিন যে পেপার, সেই পেপারটাকে ফিল্ম হিসেবে ইউজ করলাম, নিয়ে আমি এটা এখানে দিয়ে এই ছবিটা আমি এভাবে তুলছি। তার মানে ছবিটা উঠছে নেগেটিভ, একটা নেগেটিভ ফরমেশন ছবি। একটু যদি তাড়াতাড়ি বলেন। এইটা ছবিটা উঠছে, এবার সেটাকে যদি আবার ছবি তোলা হয় তখনই পজিটিভ হয়। বুঝতে পেরেছি। আমি এই পদ্ধতিটা আমাদের প্রথম দিকে ফটোগ্রাফিটা, মানে যতদিন না ফিল্ম আবিষ্কার ততদিন এই ধরনের ফটোগ্রাফি। আমি তখন এবার একটা ক্যামেরা বানালাম আমি নিজে থেকে, যেই ক্যামেরাটা আপনার সামনে রয়েছে এটাই, এবং এই ক্যামেরাটা দিয়ে তুলে দেখান, নালে এই ক্যামেরাটা তো আমার হাতে বানানো, একদম পরিষ্কার পিন হোল ক্যামেরা টেকনোলজি। খালি পিন হোল না থেকে এখানে আমি একটা এনলার্জার লেন্স ইউজ করেছি, আর এইটা হচ্ছে গ্লাস, এটা দিয়ে আমি ফোকাসিংটা দেখি, দেখে এটাকে লক করে একদম মাথার উপর লাইটটা যাতে লাইট যেমন না সেট আর কাপড় দিয়ে করা, এর পদ্ধতিতে, এবং এটাকে কেমিক্যাল এইটা দেখা। এই ক্যামেরাটা এটা হচ্ছে পরবর্তীকালে 1910 নাগাদ এই ক্যামেরাগুলো আসে আপনার। এইগুলো দিয়ে তখন একসময় প্রেস ফটোগ্রাফি হতো, মানে খুব আর্লির কথা বলছি, এবং এগুলো এখন আপনি আবার ইউজ করছেন। আমি এগুলোকে সারিয়েছি অনেকের বাড়িতে, যেমন ধরুন আমি এই ক্যামেরা দিয়ে রঘুরাইয়ের ছবি তুলি। প্রথম রঘুরাইয়ের সঙ্গে খুব ভালো রিলেশন, ওনাকে আমি রিকোয়েস্ট করি, তো উনি রাজি হন। ওইটা হাওড়া ব্রিজের তলায় একটা জায়গায় ছবি তুলি, এই আমার কাঠের ক্যামেরা দিয়ে তোলা। কিছু মডেলসের ছবি তুলেছি, পোর্ট্রেট স্টাডির জন্য পুরোটাই। কিছু ছবি যেমন ধরুন একটা বনেদি বাড়ির উপর আমি কাজ, আমার মায়ের ছবি এটা, আমি এক্সপেরিমেন্টও ছবি তুলি যেমন এক্সপেরিমেন্টের জন্য। এইগুলো ধরুন বিভিন্ন মানুষের ছবি তুলেছি, এবং আমি এটা সব ক্যামেরা দিয়ে, হ্যাঁ, এটা কেয়া শেঠের মেয়ে, সোহাই রাজবাড়ির বউ,
মানে যদি বনেদি বাড়ির উপরে আমি একটা কাজ করি, যদি পুরোনো ক্যামেরায় বনেদি বাড়ি সার্কাসে এই মহিলা কাজ করে, আমি বিভিন্ন এটা পোর্ট্রেট অফ বেঙ্গল করছি আমি একটা সিরিজ আমার কাজটা, এটা ইমামবাড়া এই কাজ আমার চলছে এখনো। এইটাই আমার মানে মেন উদ্দেশ্য, যে যাতে এই প্রজন্মকে আপনাকে আমাদের মানে বেস্ট উইশেস জানাই যে এরকম একটা আর্ট ফর্ম যে আপনি আবার ফিরিয়ে আনছেন, যেখানে সবই ডিজিটাল, কি হাতের মুঠোয় আছে, অ্যাকচুয়াল আর্ট যে আপনি ফর্ম অফ ফটোগ্রাফি ফিরিয়ে আনছেন, তার মর্যাদা দিচ্ছেন। তাই জন্য আমার ব্যক্তিগত আমার পক্ষে, জয়ের পথে সঙ্গীতের পক্ষ থেকে এবং হাই নিউজের পক্ষ থেকে আমরা আপনাকে মানে অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ। যে উই আর রিয়েলি গ্রেটফুল টু নো আ পার্সন লাইক ইউ। ইনফ্যাক্ট আমার অনেক এসেছিল আজকের এপিসোডের জন্য, কিন্তু আমি এটা এত ইন্টারেস্টেড ছিলাম কারণ আমি আমার ছবি দেখতে ভালোবাসি, কিন্তু আমি ছবির পেছনের হিস্ট্রিটা জানতে ভালোবাসি। আমরা না একদম প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি। আপনার সাথে মানে কথা বললে তো ঘন্টার পর ঘন্টা, একদমই কিন্তু এটা আধ ঘন্টার প্রোগ্রাম। আমার একটা প্রশ্ন থাকে, ম্যান্ডেটরি প্রশ্ন থাকে। আমি এই প্রোগ্রামটা শুরু করি 2 জুলাই 2016-তে। আচ্ছা, 9 বছর প্রায় হতে চলেছে, এবং প্রথম এপিসোড থেকে বলছি আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে। আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার সংসার। আপনার কি মনে হয়, আপনি তো বাংলাতেই মানে সারা বিশ্ব ধরে ছবি তৈরি, আপনার কি মনে হয় বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক মতো এগোচ্ছে? হ্যাঁ, আমরা তো যা ছিলাম তার থেকে অনেক অনেক বেশি উন্নতি করছি। সময় লাগে আমাদের তো দেখুন, আমাদেরকে বুঝতে হবে, আমাদের প্রভিন্সটা বুঝতে হবে। আমাদের তো বাকি প্রভিন্সের মতো অত রোজগার নেই। আমাদের মধ্যবিত্ত মানসিকতার মধ্যে আমরা যেভাবে আছি, আমরা কিন্তু খুব ভালো আছি, সুখে আছি। সুতরাং যখন সবাই বলে না ভালো আছে সোনার বাংলা, আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিনের মতো আজকে বলবো, সোনার বাংলা কোনো শুধু রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা। আমার শেষ প্রশ্ন, আমার প্রত্যেকটা এপিসোড যদি দেখেন, প্রত্যেকটা এপিসোড 7 রুলস অফ সাকসেস আছে, সাফল্যের 7 কারণ আছে। এগুলো কোনোটাই আমার না, নেট থেকে জোগাড় করা, সফল মানুষদের করা। টিম জয়ের পথে সঙ্গে সুজাতার অতিথি নির্বাচন করা সাফল্যের নিরিখে। আমি যেরকম বললাম যে আপনার এটা আমার খুব ভালো লাগে। আপনি জানেন আমি টেকনো ইন্ডিয়া গ্রুপে অনেক দিন রয়েছে, আমার প্রচুর স্টুডেন্টস টেকনো ইন্ডিয়া, তারপরে সাউথ পয়েন্ট, যাদবপুর, ক্যালকাটাতে পড়েছি, এবং সারা বিশ্বে ঘুরে কাজ করেছি। সারা বিশ্বে আমার যারা ভিউয়ার্স, কেন একবার এটা চ্যানেলে হয়ে গেলে তারপর সাথে ইউটিউবে চলে যায়। সো তাদের কাছে আপনার কাছে আমার প্রশ্ন, আর তাদের জন্য প্রত্যেক দিন আমরা কিছুটা জানি, ডেল্টা এক্স করে আমাদের নলেজ বৃদ্ধি হয়। আপনার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স ফ্রম 8 to 80, আগে তো স্টুডেন্টরা ছিল, এখন তো 8 থেকে 80, আপনার অ্যাডভাইস ফর সাকসেস? আমি প্রথম কথা মনে করব, হারলে চলবে না। আমার এই কাজটা করতে গিয়ে আমি কিন্তু, লোকে বলে আমি সাকসেস, আমি কিন্তু ফেলিওর বেশি হয়েছি, আমি কিন্তু হেরে যাইনি। কারণ এটা অনেকগুলো পার্টের কাজটা করতে হয়েছে। আজকের দিনে কেন এটা করে না, আমি একা করি, কারণ করতে পারা সম্ভব নয়। এবং সততা, যে কাজের প্রতি সততা, মানুষের বেশ সৎ, আর মানুষের প্রতি সহানুভূতিশীলতা, মানুষকে বুঝতে হবে, এমপ্যাথি। আপনি যদি মানুষকে না বোঝেন, আপনি তার কিছুতেই ক্যাপচার করতে পারবেন না ছবি, পারবেনই না। এইটা বুঝতে হবে। আমি বিভিন্ন ফটোগ্রাফারে শুনেছি, আপনাকে বুঝতে হবে। আমি যদি আপনাকে না বুঝি, আমি আপনার ছবি তুলতে পারবো না, সেই ছবি, যেই ছবিটা ছবি হবে। সুতরাং খুব স্ট্রেটলি, ব্লেটেন্টলি বললেন যে দি ফাউন্ডেশন ফর এ সাকসেস উইল বি ইউর এমপ্যাথি, সততা। খুব আজকের দিনে খুব অভাব। মানুষটাকে দেখলেই বোঝা যায় যে খুব প্যাশনেট এবং খুব সৎ। এমপ্যাথি আছে বলেই কিন্তু আজকে এত দূর চলে এসছেন। এরকম একটা মানে রিস্কি প্রফেশনে আজকে এত দূর, এত অ্যাকমপ্লিশমেন্টস। আমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করি, হয়তো অনেকটা এগোতে পারবো। চলেছি একদম প্রোগ্রামের শেষে। আমার ধন্যবাদ দেওয়া পারলে, ধন্যবাদ দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পক্ষে সঙ্গে সুজয়কে করে চলে, মুখে মুখে চালানো। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডিরেক্টরস অফ রেজনোভে গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে ডিজিটাল প্রমোশনিং করেন।
ধন্যবাদ দেব দেব সেন, প্রথম, মধ্য এবং শেষে যে গানটা চলেন দেব এটা কম্পোজ করে ডিরেক্ট করেছিল এবং 240তম এপিসোডে এসেছিল। ধন্যবাদ রাঘব চট্টোপাধ্যায় যে এই সুন্দর গানটা, অসম্ভব সুন্দর শক্ত গানটা দারুণভাবে গিয়েছে এবং 315তম এপিসোড দিয়েছিল। এবং ধন্যবাদ ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টিজ অফ শেয়ারব্রত স্কুল অফ নার্সিং যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ আপনাদের দর্শকদের যারা থ্রু আউট মাই 10 ইয়ার সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আমাকে উৎসাহ দিয়ে গেছেন, কখনো আমার অফিসে এসে, কখনো রাস্তায় ঘাটে, কখনো মেসেঞ্জারে, কখনো হোয়াটসঅ্যাপে। অ্যান্ড আই কিপ অন সে ইউ পিপল হ্যাভ মোটিভেটেড দ্য মোটিভেটার। সঙ্গে থাকবেন, এই ঋণ আমি শোধ করতে পারব। চলবে জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয় থামবে না, হয়তো অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, কিন্তু তার মধ্যে বিরতি নেব হয়তো 1-2 সপ্তাহ, বাট উইল ডেফিনেটলি কাম ব্যাক। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন একটা শায়রি বলে যাব, প্রত্যেক সপ্তাহ বলি। এক বলতে বলতে না কিছু শায়রি মুখস্থ হয়ে গেছে, যখন মোটিভেশনাল টকিং কিংবা গান করতে এই শায়রিগুলো বলতে খুব ভালো লাগে। আর কোনো শায়রি করে এমন হয়নি যে আমি হাততালি পাই না, অ্যান্ড দ্যাট আই থিঙ্ক ইট মোটিভেট, হাততালি ইজ আ আউটকাম অফ দ্য মোটিভেশন দ্যাট ইউ গেট। আজকের শায়রি বলছে, মিলেগা परिंदों के मंजिल यकीनन, मिलेगा परिंदों के मंजिल यकीनन, ये उनके फैले हुए पर बोलता है, ये उनके फैले हुए पर बोलता है। अक्सर अक्सर वो लोग खामोश रहता है, अक्सर वो लोग खामोश रहता है, जमाने में जिनके हुनर बोलता है, जमाने में जिसका हुनर बोलता है, जमाने में जिसके हुनर बोलता है। নমস্কার, ফিরে আসবো শনিবার, মে নট বি পরে, 2-1টা পরে, বিকেল ঠিক 5:30টায়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন জয়ের পথে সঙ্গে সুজয়, এখানে কিংবা অন্যখানে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয়ের পথে